বিশাল যে পাথরটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, হয়তো ক্যামেরায় অতটা বুঝতে পারবেন না, কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি এই পাথরটা অনেকটা আপেলের মতো দেখতে, সেই জন্য এই পাথরটাকে বলা হচ্ছে অ্যাপেল স্টোন। আমরা মূর্তিতে রয়েছি, আর মূর্তি থেকে আমরা বেরিয়ে পড়েছি 7 পয়েন্ট দেখতে। তারপরে আমরা বিন্দু, ঝালং এই সমস্ত করছি এখন। তো বিন্দু আর ঝালংয়ের মধ্যবর্তী এলাকায় হচ্ছে এই অ্যাপেল স্টোন, এটাও একটা পয়েন্ট। তবে পার্সোনালি এই পাথরটা দেখে আমি জানি না আপনাদের কি মনে হয়, যারা বেড়াতে আসেন তারা আরও ভালো বলতে পারবেন, কিন্তু এটা মানে আমার মনে হচ্ছে না যে আপেলের সাইজের বলে, কারণ রাস্তায় আরও অনেক অন্যরকম পাথরও দেখছি। তো সেই পাথরগুলো কিন্তু মানে এরকম যদি আমরা ধরতে শুরু করি তাহলে আরও অন্যান্য ফলেরও মানে নাম দেওয়া যাবে আর কি। তবে যাই হোক, সবাই এটাকে অ্যাপেল স্টোন বলে। আর এখানে একটা ছোট্ট ব্রিজ আছে, পাশে একটা খাবারের দোকান আছে, এটা একটা পয়েন্ট হয়ে গেছে। এই অ্যাপেল স্টোনের ঠিক উল্টো দিকে এখানে একটা দোকান আছে, এখানে সবাই খাওয়া দাওয়া করেন, পাথর টাথর দেখে তারপরে চলে যায়। ডুয়ার্সের পাহাড়ি রাস্তা ধরে গাড়িটা উঠতে উঠতেই হঠাৎই চোখের সামনে আসে একটা শান্ত জায়গা। একটা নদী বয়ে যাচ্ছে, নদীতে জল আছে না নেই সেটাও ঠিক স্পষ্টভাবে বোঝা যায় না, তবে নদীর ধারে একটা বড় গোল পাথর রয়েছে, যেটাকে স্থানীয়রা নাম দিয়েছেন অ্যাপেল স্টোন। যদিও পাহাড়ের বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন আকৃতির পাথর দেখা যায়, তাই এই পাথরটাকেই পার্টিকুলারলি অ্যাপেল স্টোন বলতে হবে এই ব্যাপারটাতে আমি ঠিক সহমত পোষণ করতে পারলাম না। তবে হ্যাঁ, এই জায়গাটার সবচেয়ে সুন্দর দিক হলো এর নীরবতা, এর নিস্তব্ধতা। শুধু পাহাড়ের হাওয়া আছে আর জল বয়ে যাওয়ার একটা মৃদু শব্দ পাওয়া যাচ্ছে। এখান থেকে আরেকটু এগোলেই চলে আসে ঝিলাম নদীর ভিউ পয়েন্ট। দূর থেকে নদীটা একদম চকচকে রূপোর মতো লাগে। এখানকার বাতাস খুব ঠান্ডা আর পরিষ্কার। পাথর আর পাহাড়ি জলের একটা টাটকা গন্ধ যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। চোখ যতদূর যায় শুধু পাহাড়, সবুজ আর নুড়ি পাথরযুক্ত নদী। এখানে কিছুক্ষণ দাঁড়িয়েই মানুষ চুপ করে যায়, কারণ এই দৃশ্য দেখে আর কিছু বলার দরকার হয় না। নদীর পাশে যে উপত্যকাটা রয়েছে সেখানে সাধারণত মানুষজন পিকনিক করতে আসেন। এদিকে আবার আরো এক কাণ্ড, অ্যাপেল স্টোন দেখে যখন গাড়িতে উঠবো ঠিক সেই সময় অসাবধানবশত আমার পায়ের ওপর দিয়ে আমাদের নিজেদেরই গাড়ি চলে গেছে। সুতরাং কি আর করবো, প্রচন্ড ব্যথা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে নদীর কাছাকাছি এসে উপস্থিত হয়েছি কোনো রকমে। ঝিলং ভ্যালিতে এখন আছি, আসার পথে আবার একটা দুর্ঘটনা। একটু অন্যমনস্কতার জন্য, মানে কারোর ভুল নয়, আমার পায়ের ওপর দিয়ে গাড়ির চাকাটা চলে গেছে। খুব বেশি লাগেনি, কিন্তু মোটামুটি যন্ত্রণা হচ্ছে, হাঁটতেও খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, বেড়াতে এসেছি। খুব যেহেতু মারাত্মক কিছু হয়নি, সেহেতু এই খোঁড়া পা নিয়েই লেংড়ে লেংড়ে কোনো রকমে চলছি। এখন ঝিলংয়ে আছি, ঝিলং। সামনে দিয়ে দেখুন বয়ে যাচ্ছে নদী। খুবই কষ্ট হচ্ছে, ব্যথাও হচ্ছে, তবু ওপর থেকে নেমেছি এই ভ্যালিটা দেখবো বলে। মোটামুটি একটু এই দিকে আসতে বলবো। পেছন দিকে মা সরস্বতী, ওইদিকে সামনে থেকে আমি দেখলাম মা সরস্বতীকে কে যেন বিসর্জন দিয়ে গেছে। বিরাট পাহাড়, তারপরে নদী, নুড়ি পাথরে ভরা একটা সুন্দর উপত্যকা, আর সেখানে মা সরস্বতী এভাবে আটকে আছেন। আমি ব্যাক ক্যামেরায় যে ছবিটা আছে সেই ছবিটা এখন দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা দেখবেন মা সরস্বতী এইভাবে এখানে আটকে আছেন। আর এই পেছন দিকটা আরও যেখানে এই পতাকা টতাকা এগুলো উড়ছে, এই জায়গাটা হচ্ছে পিকনিক স্পট। এখানে সবাই আসে, পিকনিক করে, কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে, এইটুকুই। তবে এই পাহাড়ি খরস্রোতা নদীগুলোর মধ্যে আমার যেটা সব থেকে ভালো লাগে, কানে একটা যে আওয়াজ আসে, স্মুথ একটা আওয়াজ, আর মাঝে মাঝে এই যে নুড়ি পাথর দেখুন, বোধহয় বহুকালের একটা গাছ ছিল ওইদিকে, এইদিকে একটু দেখাতে বলবো, আমার বাঁ দিকে বহুকালের একটা গাছ ছিল, সেই গাছের কাণ্ডটা এরকমভাবে এখানে আটকে রয়েছে। এইগুলো আমার দেখতে ভালো লাগে, অবজার্ভ করতেও খুব ভালো লাগে। তাই এই খোঁড়া পা নিয়েই লেংড়ে লেংড়ে কোনো রকমে আবার নদীর একদম কাছাকাছি পৌঁছে গেছি। আর এসছি যখন এত দূর, নদীকে একটু স্পর্শ না করলে ঠাকুর পাপ দেবে, তাই এসব সৌন্দর্য দেখে স্বাভাবিকভাবেই বাঙালি মন একটু ভাবুক হয়ে যায়। মনে হয় এই নদী হাজার হাজার বছর ধরে পাহাড় কেটে নিজের পথ বানিয়েছে, খুব নীরবে ধীরে কিন্তু খুব শক্তভাবে। নদীর দিকে তাকিয়ে থাকলে মনে হয়
কিছু জিনিস রয়েছে যেগুলো চুপচাপ উপলব্ধি করাই ভালো। এখানে এসে যেন বেশি চিৎকার চেঁচামেচি করা শোভা পায় না। কিছুক্ষণ আগেই ছিল রোদ, রোদ পড়লে তার জল হালকা ঝিলমিল করে, আবার এখন দেখুন একটু মেঘ, একটু কুয়াশাচ্ছন্ন পরিবেশ। মেঘ নামতে দেখছি নদীটা নীলচে হয়ে যেন পাহাড়ের ভেতর মিলিয়ে যাচ্ছে। এই নদী উপত্যকাতেই পিকনিক করতে আসেন সাধারণ মানুষ, কিন্তু পিকনিক করতে এলে যা হয় সেই একই অবস্থা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা, পরিষ্কার করার কেউ নেই। যাই হোক, এবার ফেরার পালা। ফিরে আবার চলে এলাম গৌরীবাস ভিউ পয়েন্টে। সেখানে কিছুটা খাওয়া দাওয়া করে এই পাহাড়ি বাঁক কিছুটা উপভোগ করে আবার আমরা ফিরে চললাম নিজেদের রাস্তায়। ফিরে তো যাব, কিন্তু সারাদিন ঘোরাঘুরির পর পেটে তো একদম ছুঁচোয় ডন মারছে এমন অবস্থা। প্রচন্ড খিদে পেয়ে গেছিল সবার, তাই ভাবলাম এখানেই একটু পাত পেড়ে বসে জমিয়ে খাওয়া দাওয়া করা যাক। কিন্তু আমরা যখন এখানে ঢুকলাম তখন 3:30 4টের মতো বেজে গেছে। সুতরাং যেটা ওখানে ছিল সেটাই পেট পুরে খেয়ে নিতে হলো, এছাড়া আর কোনো উপায় ছিল না। তবে হ্যাঁ, যেটুকু পেলাম সেটুকুও কিন্তু দুর্দান্ত লাগছিল ওই খিদের পেটে। ভাত একদম গরম, আর ভাতের সঙ্গে যে সমস্ত তরকারি সেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এইসব করে আবার পুরনো রাস্তায় ফিরে গেলাম। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব।